আপনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন সেই বৈঠকে। এই প্রক্রিয়া ঐক্যমত্য গঠন আসলে যেটি মোশাররফ ভাই সরাসরি বললেন যে এই প্রক্রিয়ায় হবে না, আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি খুব বেশি মতদ্বৈততা আছে যেখানে যেটি সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষ করে? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আমার মনে হয় যে সংস্কারের বিষয়ে সবাই একমত। যতটুকু আসলে আমরা সংস্কারের প্রশ্নে মতানৈক্য প্রত্যক্ষ করছি, এটা আসলে সবসময় থাকবে। আপনার সাথে আসলে 100% আমি একমত হব না, হয়তো 80%, 70%। আমার মনে হয় যতটুকু আমরা সবাই একমত হতে পারি সেটাকে সামনে রেখে আমাদের অগ্রসর হওয়া উচিত। কারণ কি? কারণ হলো রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আমি 70% একমত হলাম, আমি এক বছর পরে আরও 10%, 80%, এইভাবে কিন্তু 100% হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সুতরাং অধৈর্য হওয়ার কিছু নাই বা হতাশ হওয়ার কিছু নাই। যেহেতু একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং রাজনৈতিক নেতৃত্ব তারা ব্যাপকভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে হাসিনার স্টাইলে বাংলাদেশ আর চালানো যাবে না। হাসিনা যে ধরনের মেশিনারি তৈরি করেছিল, প্রশাসনকে, সরকারের বিভিন্ন সেক্টরকে, তার দলকে যেভাবে আসলে তৈরি করেছিল সেটা কিন্তু টিকে নাই। সুতরাং বাংলাদেশে আগামীতে যেই সরকারে আসবে না কেন, ওই হাসিনার মতন এত সময় পাবে না যে আসলে ওই সময়টা নিয়ে রাষ্ট্রটা তার মতন করে সাজাবে। সুতরাং যেই আসুক না কেন, যেহেতু এখন একটি রিফর্ম চার্টার হবে, সেখানে সবার সাইন থাকবে। সুতরাং আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, সে কিন্তু ওই চার্টারের বাইরে যেতে পারবে না। আর এই যে বিপ্লবের পরে যে গভর্নমেন্ট আসে, তার জন্য আসলে রাষ্ট্র চালানো খুব কঠিন। কারণ কি? কারণ এখন কিন্তু সবার ভিতরে একটা রক্ত গরম ভাব আছে, বিক্ষোভ থাকে। না, সুতরাং আপনি ছোটোখাটো ইস্যুতে দেখবেন যে আসুক না কেন তার বিরুদ্ধে কিন্তু নেমে যাবে। একটা অভ্যাস হয়ে গেছে। আবার ওই সরকার চাইলেও কিন্তু আপনার আওয়ামী স্টাইলে পুলিশকে লেলিয়ে দিতে পারবে না, আবার পুলিশও যাবে না। কারণ পুলিশ দেখেছে যে একটা দলের হয়ে কাজ করলে কী ধরনের নিপীড়ন এবং নির্গৃহীত হতে হয়। সুতরাং আমি মনে করি যে আগামী রাষ্ট্র চালানো কঠিন হবে না যদি আমরা রিফর্মটা ভালোভাবে করতে পারি। আমার কাছে মনে হয় যে সবাই রিফর্ম চায়, তবে সরকারের কিছু বিষয় নিয়ে আসলে মানুষের বা রাজনৈতিক নেতৃত্বের বা দলগুলোর বা সবার সমালোচনার জায়গাটা আছে। যেমন ধরুন মোশাররফ ভাই যেটি বললেন যে অস্ত্র উদ্ধার হয়নি। এই যে অস্ত্র আওয়ামী লীগকে দেওয়া হয়েছিল, আওয়ামী লীগ লাইসেন্স নিয়েছিল, এখন সবার কাছ থেকে আপনি অস্ত্র উদ্ধার করতে পেরেছেন? পারেননি। আওয়ামী লীগের এরা তো পালিয়ে আছে, বিভিন্ন জায়গায় আছে। হয়তো উত্তরার যারা তারা গাবতলীতে আছে, গাবতলীর যারা তারা মিরপুরে আছে, এরকম আর কি পালিয়ে আছে। তাদের অস্ত্র তো একটা জায়গায় তারা রেখেছে। এই সামনে মনে করেন নির্বাচনের সময় এই অস্ত্রের যে ব্যবহার হবে না তার নিশ্চয়তা কি? তার মানে এই সরকার দায়িত্ব গ্রহণের পরে এই সরকারের প্রথম দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং আওয়ামী লীগের কাছ থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা। কি করা দরকার ছিল? তাহলে আওয়ামী লীগের যারা আপনার ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, কেন্দ্রীয়, এদের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার করা। কিন্তু চোর কিন্তু পালিয়ে গেছে কোথায়? ভারতে। বড় বড় চোর। এখন ছোটো ছোটো চোর আমরা দেখতেছি যে লুঙ্গি পরা অসহায় নিরীহ আওয়ামী লীগ কর্মী সমর্থন আছে না, ভোটার আছে না, তাদেরকে আমরা দেখতেছি ধরতেছে আর মিডিয়ার সামনে শো আপ করতেছে, বিশাল আওয়ামী লীগ ধরতেছে। ওবায়দুল কাদের বাংলাদেশে 3.5 মাস ছিল, আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি জানতেন না? ওবায়দুল কাদের 3.5 মাস কাটিয়েছে, আরামসে কাটিয়েছে। সেনা হেফাজতে 626 জন আশ্রয় নিয়েছিল। ঠিক আছে, ওই সময় আপনার সেনাবাহিনীতে অনেকে আসলে শেখ হাসিনার আস্থাভাজন ছিল, আশ্রয় নিয়েছিল, ভালো কথা। পরবর্তীতে একটি সরকার আসলো এবং সেই সরকারের প্রধানকে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এবং সবাই সম্মান দেয় সেই ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আসার পরেও এখনও পর্যন্ত 6 মাসের অধিক সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা এখনও পর্যন্ত এই 626 জনের হদিস পাইনি। তো এইভাবে তো আসলে রাষ্ট্র সংস্কারটা হয় না। রাষ্ট্র সংস্কারের জন্য সরকারকে বিপ্লবী চরিত্র ধারণ করতে হয়। কারা এই চরিত্র ধারণ করবে? এই বর্তমান উপদেষ্টা পরিষদ, এরা কয়জন বিপ্লবে আমাদের সাথে ছিল? এখানে সিফাত আছে, আমরা একসাথে সেই 18 সালের পর থেকেও সম্ভবত ওই সময় বিশ্ববিদ্যালয়ে
শিক্ষার্থী ছিল না 18 সালে। 19 সালে first তারপর year থেকে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে আমরা কিন্তু ক্যাম্পাসে একসাথে আন্দোলন করেছি এবং এর পরবর্তীতে আমরা জাতীয় রাজনীতিতে গিয়ে আমরা সরাসরি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই সময়টাতে এই উপদেষ্টা পরিষদে যারা আছে হাতে গোনা 2-1জনকে ছাড়া পাইনি। এমনও আছে এই উপদেষ্টা পরিষদে বারবার ফোন দিয়েছি, আপা স্যার একটা প্রোগ্রামের আয়োজন করেছি, আপনারা আসলে ভালো হয়, দুটা কথা কন না। ফোন ধরে নাই, আসে নাই, বিভিন্ন অজুহাত দেখিয়েছে, তারা হয়েছে উপদেষ্টা। আর এরা রাষ্ট্র সংস্কার করবে এটা আমারে বিশ্বাস করাইতে বলেন, এদেরকে যারা চেনে না এরা বিশ্বাস করবে। আমি রাশেদ খান বিশ্বাস করব না। এইখানে ওই যে বললাম 2-1জন কাজ করে, ছাত্ররা আলাদা কথা, ছাত্ররা তো অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা গিয়েছে, আই হ্যাভ নো কোশ্চেন অ্যাবাউট দিস। বাট আপনি অন্যদেরকে, বিপ্লবে নেতৃত্ব দিল তরুণরা, মধ্যবয়স্করা, জীবন দিল তরুণরা, অসহায় মানুষ, আর কাদেরকে ধরে এনে আপনি উপদেষ্টা পরিষদে বসাইলেন? আপনি এদেরকে চিনতেন? এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি চিনতেন? আপনি তো সাংবাদিক, আমি তো চিনি না, আমি বাবার জন্মের দেখি নাই। এরপরে আপনি দেখেন, আমরা দেখেছি। আপনি দেখে থাকতে পারেন। এরপরে আপনার আমাদের একজন মানে ব্যাংকের ম্যানেজারকে আপনি বানিয়ে দিয়েছেন ডাক্তার। তা আপনি স্বাস্থ্য খাতের কী সংস্কার করবেন আমারে বলেন তো একটু। এই 6 মাসে কি করেছেন? রোগীরা চিকিৎসা পাচ্ছে না। আমার বাসা ঝিনাইদহ যেহেতু, তো ঝিনাইদহ সদর হাসপাতালের ডাক্তারদের সাথে আমার বৈঠক হলো, তারা আমাকে বললো যে এখানে আপনার প্রায় 40 জন ডাক্তার দরকার, না হলে রোগীর ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে না, 60 জন নার্স দরকার। তো আমি পরবর্তীতে অথরিটির সাথে কথা বললাম যে ঝিনাইদহের এই অবস্থা। তারা বললেন যে এখন আসলে এদেরকে চাকরিতে নিয়োগ দিয়ে বেতন দেওয়ার মতো সক্ষমতা সরকারের নাই। এ দেখেন সক্ষমতা নাই, যে কারণে কি করলো, তারা শতাধিক পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়িয়েছে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র মিষ্টি কথার মাধ্যমে রাষ্ট্র সংস্কার হয় না। এই সরকারের উপদেষ্টারা মিষ্টি কথায় পটু, কাজে কিন্তু পারদর্শী না। রাশেদ খান কাজে যদি পারদর্শী হতো, গ্রামগঞ্জে পাড়া মহল্লায় ছুটে চলতো, তারা দেখতো যে গ্রামগঞ্জে আসলে কি অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির একদম বাজে অবস্থা, রাষ্ট্র এখন পুরোপুরি অরক্ষিত। আমি একটা কথা বলি, সেটি হলো, মনে করেন যে আমরা এখানে যারা আছি সবাই পুরুষ, আমাদের ইমানের পরীক্ষা করবেন কিভাবে? একটা রুমের ভিতরে আপনি একজন সুন্দরী নারীকে মানে বসিয়ে রাখলেন আর বললেন যে তোমার ইমানের পরীক্ষা করা হচ্ছে, কয়জন পরীক্ষা উত্তীর্ণ হবে? তো বিষয়টা হয়েছে এইরকম যে এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার উন্নত না করে আপনার এদেশের রাজনীতিবিদদের ইমানের পরীক্ষা নেওয়া হচ্ছে, যে কে চাঁদাবাজি না করে দেখি, কে টেন্ডারবাজি না করে দেখি। আমার কাছে তো সন্দেহ লাগছে যে রাজনৈতিক নেতাকর্মীদেরকে আপনার নানানভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য রাষ্ট্রকে একটি মহল, একটি চক্র অরক্ষিত রেখেছে। ইচ্ছাকৃতভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করছে না। এদেশের সেনাবাহিনী যদি মাঠে থাকে সঠিকভাবে, র্যাব থাকে, পুলিশ থাকে, কারোর সাধ্য নেই আপনার চাঁদাবাজি করা, অন্যায় করা। আইনের শাসন যখন থাকে, চাঁদাবাজি তো হচ্ছে। আইনের শাসন যখন কঠোর হয়, তখন কেউ কিন্তু অন্যায় করতে সাহস পায় না। কিন্তু রাষ্ট্রটা আপনি অরক্ষিত রেখে বললেন তোমাদের ইমানের পরীক্ষা করা হচ্ছে, এটা কি রাষ্ট্র সংস্কার হতে পারে? রাশেদ খান, এই রাষ্ট্র জি। সংস্কার করতে হলে সবার আগে এই মেরুদণ্ডহীন মাজা ভাঙ্গা উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। কথা ক্লিয়ার? রাশেদ খান, রাষ্ট্র আমি সংস্কার আপনার আমিও আবার চাই, একবার আপনিও চান, আমরা সবাই চাই, কিন্তু তাহলে এই ফর্মে, এই ফরম্যাটে কোনোভাবে রাষ্ট্র সংস্কার হবে আমি বিশ্বাস করি না।